আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ করে কেন বললাম। হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, সারা বাংলাদেশে কি ঘটেছে এটা আপনারা সকলেই জানেন এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেইলি স্টার এগুলোতে ব্যাপক আক্রমণ হয়েছে, আপনার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা মাপ চাইয়া 20 মিনিটের সময় নিয়ে যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন। আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম। কেন রে বাবা, গত 16 মাসে প্রেস ফ্রিডম ছিল না? আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই, কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই, কোনো পত্রিকা অফিস দখলও করে নাই। এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসও দখল করে নাই, দিনকাল অফিস দখল করে নাই, কিন্তু চলছে না। তো তখন বাক স্বাধীনতা ছিল না, এখন বাক স্বাধীনতা আছে। এখন অফিস যদি পুড়ে যায় তাতে কার কি করার আছে? তো প্রথম আলো আর ডেইলি স্টার এবং প্রথম আলো কেউ জ্বালাইছে এটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম, এত লাইভ দেখলাম, আমি দেখি নাই। আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম, মানে নিউজ পাইলাম ডেইলি স্টারে, যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিং এ আগুন ধরে গেছে, পুরো বিল্ডিং ভস্মীভূত সেই শর্ট সার্কিটের আগুনে। সূত্র ডেইলি স্টার। কতক্ষণ পরে দিয়ে যাবার প্রথম আলোর একটা নিউজ, সেটা কি, যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে, আগুন ধরে বিল্ডিং ভস্মীভূত। সূত্র প্রথম আলো। তো সুতরাং পাবলিকের দোষ দাও কে? তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট, নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো, ঠিক না? তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, প্রথম আলো রয়ে গেছে, আমি মতিউর রহমান রয়ে গেছি। হ্যাঁ, আর ওই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পড় সোয়ার দিল চুলটাইন না, নুরুল কবিরা, আমার তো বড় ভাল লাগছে। এইসব বুদ্ধিজীবীরা মাইর খাওয়া উচিত। ছায়ানট ভাঙিয়া দিছে, এটা ভাঙিয়া দিছে, ঠিক আছে। আর 32 নম্বরের ভাঙা বাড়ি, এইটা নিয়ে দেখেছি কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করে পোলাবে না, 32 আবার আঙ্গুল, 32 আরে হারামজাদারা, ওটার আছে কি? ওটার বাকি যা আছে ওইটি ভাঙ্গা ওইখান থেকে দরকার হয় কোপায়া মাটি লইয়া যাও গা। কোনো সমস্যা নাই ভাই, আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই, কোনো সমস্যা নাই। আপনারা করতে থাকেন, এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন। এই যে কালকে একটা হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন। আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা কথা আমার ছেলে তো বাটন ফোন চালায়। তো অশিক্ষিত একটা পোলা চালায় বাটন ফোন, বাটন ফোন চালায়, সে আবার ফেসবুকে কোথায় নবীজির ইয়ে করলো, যে ওটা বাটন ফোন চালায়। এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই, এইটা আমি জীবনে শুনিনি। তো হাদি ভাই মারা গেলেন, হাদি ভাই মারা যাওয়ার পরে রিয়েকশন যা হবে বা কি হবে এগুলো গত 4 দিনের ভিডিও তো বলছিলাম। 12 তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই অমুক তমুক মারে নাই, হাদিকে মারছে ইসলামিস্টরা, এটা আপনাদের বারবার বলতেছিলাম। এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয়, শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে। তো ঠিক করে দিল। তো এখন আপনার মনে হয় ভাই শুক্রবার কই গেছে, এটা তো বৃহস্পতিবার রাতে, আরে বৃহস্পতিবার রাতে 12টার পরেও চলছে, শুক্রবার আইসা গেছে, 24 ঘন্টা আগ পিছ হয়েছে। যেটা হয়তো আমি বলছি শুক্রবার, সেটা তো আর একদিন আগে করে দিছে। ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের, আক্রমণ হয়েছে। এবং চিটাঙেরটা আক্রমণ হবে এটা আমি কিন্তু বারবার বলছিলাম, হয়েছে। এবং আপনারা দেখেন কালকে চিটাঙে ইন্ডিয়ান এম্বাসিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে, সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে, মুফতি আজহার। এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন, মুফতি আজহার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন। ওই মুফতি আজহারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ, ভালো নিউজ আসবে। তার মানে মুফতি আজহার গেছে ওদের ছাড়াই নিতে। সুতরাং ভারতীয় এম্বাসিতে আক্রমণ করছে,
এতে আমার কোনো দুঃখ নাই ভাই, ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি। বরং আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের কি দরকার, পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাই দাও, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না, সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাই করে জ্বালাই দাও, আমার কোনো সমস্যা নেই। পুরা ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে পুরা 20 ফিট দেওয়াল তুলা দাও উপর করে, ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে এরকম দেওয়াল তুলা দাও, পয়সা লাগলে আমরা দিব, তুইলা দিয়া ফুল ব্লক করে দাও, ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না, আমরা ভারতের কোনো কিছু চাইও না, আনবো না, খাবো না, দামও না, বন্ধ করে দাও। এবং এইটা করা উচিত আমার মনে হয় আর কি। সুতরাং ভাই ভেজাল কমবে, আমার কথা হচ্ছে ভেজাল কমান, আপনারা যা যা ভাইঙ্গা যা যা ব্লক করে ভেজাল কমাইতে ভেজাল কমান, পাবলিক শান্তিতে থাক। তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, আজকে ভোর 9টার পর থেকে হেফাজতের আমির, তারপরে আপনার চরমনায়ের আমির, আরো ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে, যেহেতু জামাত নাই, কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে, কারণ পিছন থেকে তো ঘটাইতেছে জামাত, এই জন্য ধরি মাছ নাসুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায়, লন্ডনে, এখন লন্ডনে আছে। তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে, যমুনা অভিমুখে একটা মিছিল যাবে, এরপরে আপনার আমাদের সেনা প্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন, এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে, ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে, ইসলামিক বিপ্লব ঘটবে এখানে। এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে, পরশু থেকে বা তরশু থেকে, এই ধরেন সপ্তাহখানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে। সুতরাং ইসলামী রেভলিউশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, মানে রেভলিউশন অফ ইসলাম। ঠিক সেই ইরানের মতো হইতে পারে, অথবা অন্য আরো দুই একটা মনে হয় ইসলামিক রেভলিউশন কান্ট্রি আছে, ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা, যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে। এবং এর মধ্যে আজকে যদি নাও হয়, হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে, তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে, এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে। সুতরাং আমি আগেও বলছি ভাই, আক্রমণ হোক ভাঙুক, আমার কোনো সমস্যা নাই। যেমন ভারতীয়দের এখন, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মৌলবাদীদের কাছে আছে, কে কোথায় কি খান, কি চাকরি করেন, কোন দোকানে যান, কোথায় যায় চা খান, ভারতীয়রা আপনাদের সবাই জানে। সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে। আর গতকাল মাহফুজ ঘোষণাই দিয়েছে, আপনারা দেখছেন, যে আওয়ামী লীগ যেখানে পাও, মাহফুজ সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো, লাশের বদলে আমরা লাশ নেব। উনি কিন্তু লাশ নিতে যাচ্ছেন, তার মানে বুঝছেন তো ইসলামিক রেভলিউশন কিন্তু এইটা, যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায়। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের লাশ রাস্তায় ফালাইতে হবে, না হলে ইসলামিক রেভলিউশন হবে না। সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে, ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে। আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া এসে আমারে ক্ষমতায় বসাই দেন, না, ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে? ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো, যাই সে আপনার দেশ দখল করে ক্ষমতায়। ইন্ডিয়া প্রয়োজনে 7 সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আর একটু বেশি, একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে, এর দূর করতে পারে, এর বেশি করবে না। আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা যায়, না, আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহুত, এর চেয়ে বেশি কিছু আশা করেন না। কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু, সুতরাং আশাও করেন না, এই আশা বাদ দেন। আপনারা যেহেতু কিছু করতে পারবেন না, গড্ডালিকা প্রবাহে গা ভাসান, যেমন গত 15 বছর ভাসাইছিলেন। মৌলবাদীদের উত্থান দেখেছিলেন, 1.5 লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়েছিলেন, বাংলাদেশে বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন, এখন আর কি, সেটা তো আপনারাই আনছেন। এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন, এটা তো আপনারাই আনছেন। সুতরাং এটা মানিয়া লইয়া, রিয়েলিটি মানিয়া লইয়া, তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগায়া যান। কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা। যতই বলেন যে জঙ্গি মঙ্গি, এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন, আপনাদের বাইরে কেউ হয় নাই। বাকি আরো কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খুলে যাবে, অনেকে গালাগালি শুরু করবেন। কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না, মানে আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই। এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা। কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না, তাহলে আমি বলবো 560টা মসজিদ কেন করছিলেন? এই যে কওমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন? হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন? বড় বড় ওয়াজ মাহফিল
ওই তাহিরি মাহিরেদের আইনে ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল? আপনারা। সভাপতি কারা ছিলেন? আপনারা ওখানে, না? ওয়াজ মাহফিলের সেটা তো আপনারাই করছেন। এখন স্বীকার করবেন না কেন? বাংলাদেশের মানুষের কোনো টেনশন নেই। বাংলাদেশের মানুষের টেনশন একটা, যে একটু শান্তিতে থাকতে চাই। এবার সেটা ইসলামী বিপ্লব হোক, ইসলামিক দেশ হোক, আর ওই ইহুদির দেশ হোক, তাতে কারো মাথা ব্যথা নাই। তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই। বাঙালির মাথা ব্যথা নেই। বাঙালি চুপচাপ তো কইরা যান আপনারা যা ইচ্ছা। সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা। যতই কাউ কাউ রাও রাও করেন, কোনো কাজ হবে না। অবশেষে গতকাল সিঙ্গাপুরে উসমান হাদিকে মৃত ঘোষণা করা হয়েছে, যদিও তার ব্রেন ডেথ হয়েছিল আরো আগেই। কারা উসমান হাদিকে হত্যা করেছে? গত শুক্রবার 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হবার পর থেকে আমরা বেশ কিছু ট্রেন্ড লক্ষ্য করেছি। 2 ঘন্টার মধ্যেই একটা হাইপোথিসিস এলো যে বিএনপির নেতা মির্জা আব্বাস তার সংসদীয় আসনে জয় নির্বিঘ্ন করার জন্য এই উসমান হাদিকে হত্যা করেছে। এবং মির্জা আব্বাস যখন হাসপাতালে উসমান হাদিকে দেখতে যায়, তখন তাকে অপদস্থ করা হয়। ঠিক পাশাপাশি আরেকটা হাইপোথিসিস আমরা দেখতে পেলাম যে উসমান হাদিকে হত্যা করে হত্যাকারী ভারতে চলে গেছে। এদিকে বিজিবি বলছে তারা বর্ডার হাইলি মনিটর করেছে, এর মধ্যে দিয়ে কিভাবে পালিয়ে গেল। যা হোক, এই ভারত যাওয়ার একটা হাইপোথিসিস শুনছি, মির্জা আব্বাসের হাইপোথিসিসটা এখন খুব একটা শুনছি না। কিন্তু গতকাল থেকে, তার মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে যেভাবে সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে আসলে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশেরই একটি অংশ, যারা আজকে ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদের নামে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। অর্থাৎ যারাই ওসমান হাদিকে হত্যা করেছে, তারাই আবার ওসমান হাদির মৃত্যুর পরে প্রতিবাদ করে তাদের অন্য অন্য হিডেন এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি ভাববার অনেকগুলো কারণ আছে। কারণ এই প্রথমেই বলছি যে তারা এই সংঘবদ্ধভাবে তারা প্রথম আলো এবং ডেইলি স্টার ভবন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই প্রথম আলো এবং ডেইলি স্টার শেখ হাসিনার রেজিমের বিদায়ে ব্যাপক ভূমিকা রেখেছিল এবং তারা ইউনূস রেজিমের সমর্থক। তারা বিভিন্ন সময়ে ইউনূস রেজিমকে প্রকাশ্যে সমর্থন করেছে। একবার ডক্টর ইউনূস যখন বলেছিল পদত্যাগ করবে, তখন তো মাহফুজ সাহেব কলামই লিখে ফেললেন যে প্লিজ আপনি রিজাইন করবেন না। তো সেই প্রথম আলো, ডেইলি স্টার আজকে পুড়ে গেছে, ছায়ানট পুড়ে গেছে, 32 যেটা এর আগে একাধিকবার ভাঙচুর করা হয়েছে, সেটি আবার ভাঙচুর করা হয়েছে গতকাল। তো গতকাল সব মিলিয়ে সারা দেশে 152টা স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং নিহত হয়েছে কমপক্ষে 10 জন। তার মধ্যে 5 জন নিহত হয়েছে সাতক্ষীরায়, আর ঢাকা, খুলনা, ময়মনসিংহে নিহত হয়েছে। ময়মনসিংহে আবার একজন দীপুচন্দ্র দাস, তার বিরুদ্ধে অভিযোগ হলো ধর্মকে অবমাননা করেছে এবং তাকে কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাকে একদম তার লাশ নগ্ন করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এই যে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার এই ট্রেন্ডটা আগে আমরা দেখিনি, যেটা শুরু হয়েছে বেসিক্যালি গত বছরের জুলাই আগস্টে এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন বাংলাদেশের কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? আমাদের সাংবাদিক নুরুল কবি, নিউ এজ পত্রিকার সম্পাদক, তাকেও রাজপথে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। এদিকে গতকাল আমিন বাজারে গান পাউডার সহ বেশ কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হলে তারা বলেছে যে তারা এই গান পাউডারগুলো পাকিস্তান হাইকমিশনের থেকে পেয়েছে এবং সেটি জানা মাত্রই পাকিস্তান হাইকমিশন থেকে 8 জন জরুরি ভিত্তিতে বাংলাদেশ ত্যাগ করেছে। এবং এই যে সারা দেশ জুড়ে নৈরাজ্য হলো, চিটাগাং এবং খুলনায় ভারতীয় হাইকমিশনের যে কার্যালয়, স্থানীয় কার্যালয়, সেগুলো আক্রান্ত হলো। আজকে আবার শুনছি বারজুমা, ঢাকায় যে ভারতীয় দূতাবাস আছে সেটি আক্রান্ত হতে পারে। আবার নানা রকমের এই অনিশ্চয়তার মধ্যে সারা দেশবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। এবং দুঃখজনক হলো যে সারা বাংলাদেশের কোথাও বর্তমানে যে ইউনূস সরকার আছে, তাদের কোনো তৎপরতা লক্ষ্য হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা আমরা দেখিনি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর তার মোবাইল অফ করে রেখেছেন, তাকে পাওয়া যাচ্ছে না। এবং ডক্টর ইউনূস কালকে দুপুরবেলায় তার এই ভাষণটা রেকর্ড করেছেন
এবং তিনি সবাইকে শান্ত থাকতে বলেছেন। এই শান্ত থাকতে বলে তিনি আসলে ধৈর্য ধরতে বলেছেন, শান্ত থাকতে বলেছেন, এটা বলে আসলে তিনি সবাইকে একটু উস্কে দিয়েছেন। এবং এই যে পুরো ঘটনাগুলো ঘটছে এই সবই পরিকল্পিত। শুরুতেই যেটা বললাম, যারাই ওসমান হাদিকে হত্যা করেছে তারাই আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদের মাধ্যমে এই নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এবং একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিরা সর্বত্র তৎপরতা দেখাচ্ছে, এই ভাঙচুর সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গিরা, এবং এদের সাথে রয়েছে রাজনৈতিক শক্তি জামাত এবং শিবির। এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা 15 দফা দাবির কথাও শুনছি। এই আন্দোলনকারীরা রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ এবং গ্রেপ্তার, সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের পদত্যাগ এবং গ্রেপ্তার, উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ এবং গ্রেপ্তার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের পদত্যাগ এবং গ্রেপ্তার, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগ এবং গ্রেপ্তার, এবং এরকম আরো 15 দফা তারা দিয়েছে। এবং তারা ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মার এবং রয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার দাবি করেছে। এই 15 দফা দাবি নিয়েও সরকারের মধ্যে আমরা কোনো খেয়াল করছি না। এবং আজকে শুনলাম যে একজন আবার সেনা প্রধান ওয়াকার খানকে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলো। দেশের এই পরিস্থিতিতে আজকে 3 বাহিনীর কয়েকজন মিলে একটা বৈঠক করার কথা রয়েছে। আমি জানি না তারা কি করবে, কারণ সেনাবাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। অনেক পরে তারা প্রথম আলো কারণ বাজারে গিয়েছিল এবং তারা আন্দোলনকারীদের কাছ থেকে 20 মিনিট সময় চেয়ে নিয়েছে যে তারা একটু ভিতরে গিয়ে দেখবে, কারণ প্রথম আলো ডেইলি স্টারের অনেক সাংবাদিক আটকা পড়েছিল এবং তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো যা হোক, তাদের নিরাপদে বের করে আনা হয়েছে। তো এই অবস্থায় এই মুহূর্তে সবাই খুব টেনসড হয়ে আছে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। কোথাও আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো তৎপরতা দেখিনি, কোনো স্টেটমেন্টও দেখিনি। বিএনপির 2-1 নেতার সাথে গতকাল এবং আজকে যোগাযোগ করে যেটা জানা গেছে, তাদের সেই একই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে। এবং এই অনিশ্চয়তার মুখে আপনারা জানেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে গেছেন। তিনি তারেক রহমানের সাথে 1 দফা বৈঠক করেছেন। আজকে আরেক দফা বৈঠক হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:30-এ, এবং সেখানে তাদের মধ্যে কি আলোচনা হবে সেটা জানার সাথে সাথে আমি আপনাদেরকে জানাবো। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে, যেটি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন, সেই নির্বাচনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে বাংলাদেশ জ্বলছে। আদৌ কি নির্বাচন হবে? এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরাটা কি নিরাপদ? তিনি কি আদৌ আসবেন? যদি তারেক রহমান না আসেন, আগামী দিন 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন হবে? নির্বাচন পিছিয়েও যেতে পারে। আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে জামাত। এরকমই একটা সর্বশেষ পরিকল্পনা করেছেন ইউনূস। বাংলাদেশের রাজনীতি আসলে প্রতিদিন বদলাচ্ছে। আমি আপনাদের বলেছি যে বিএনপিকে তারা মেজরিটি দিয়ে একটা জাতীয় সরকার করবে। তার আগে বলেছিলাম যে জামাত ধারণা করছে যে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আজকে এই যে দেশব্যাপী যে নৈরাজ্যকর সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে আবার নতুন করে এক সমীকরণ তৈরি করা হচ্ছে যে জামাতকে ক্ষমতায় আনবে ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস নিজে রাষ্ট্রপতি হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ খুব ক্রুশিয়াল সময় অতিক্রম করছে। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছি, এখনো পরিপূর্ণ তথ্যগুলো পাইনি। পাওয়া মাত্রই আপনাদের সাথে। যখন বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে অনেক রাজনীতিবিদ এবং বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ যখন বলছে যে ভারতের 7 সিস্টার বিচ্ছিন্ন করে ফেলা হবে, একে একে বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর লোকজন বক্তব্য দিচ্ছে যে ইন্ডিয়া অখণ্ড থাকলে বাংলাদেশের শান্তি নাই, ইন্ডিয়াকে ভেঙে ফেলতে হবে। সেই কাতারে যখন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট আছে, সেই কাতারে যখন রাজাকার গোলাম আজমের ছেলে আমান আজমি আছে, সেই কাতারে যখন হাসনাত আব্দুল্লাহ যোগ দেয়, সেই কাতারে সবশেষ আরেকজন যোগ দিয়েছেন। দেখেন তো আপনারা লোকটাকে চেনেন কিনা। এই ভদ্রলোক আওয়ামী লীগ সরকারের সময় আয়নাঘরে ছিলেন, নির্যাতিত, কিন্তু হঠাৎ করেই তিনি ভারত বিদ্বেষী অবস্থায় যখন এই বক্তব্যের জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে, এবং সেই সাথে জামাতে ইসলামীর ভূমিকা কি,
জামাত আগামীতে ক্ষমতায় যেতে চায়, সাংঘাতিক ফাইট করতে চায় বিএনপির সাথে, সেটা কি ভারতের সঙ্গে যুদ্ধ করে ভারত ভেঙে চুরে দিয়ে কিনা, এই প্রশ্ন উঠতেই পারে। যখন হাসনাত আব্দুল্লাহ শহীদ মিনারে যে সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন, সেই সমাবেশে জামাতে ইসলামী দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন, কিন্তু এই সমালোচনার মুখে বোধহয় জামাত এখন বিবৃতি দিতে বাধ্য হয়েছে। ভারতের অখণ্ডতা ও ওসমান হাদি ইস্যুতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বৃহস্পতিবার জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা এক বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর অপচেষ্টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের আজ এক বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর বর্বর হামলা এবং পরবর্তীতে হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণের খবরের ভিত্তিতে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের মনে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে তা আমরা গভীরভাবে লক্ষ্য করছি। এ প্রেক্ষাপটে জনপরিসরে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দুঃখজনকভাবে এই আলোচনার মধ্যে কারো কারো বক্তব্যে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে যেসব মন্তব্য এসেছে এবং অনলাইন পরিসরে যেসব বক্তব্যের সঙ্গে দুঃখজনকভাবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে জড়ানোর অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। মানে অনেকেই বলছেন যে এই যে ভারত ভেঙে ফেলার কথা যারা বলছে তাদের পেছনে জামাত বা ইসলামী ছাত্র শিবিরের সম্মতি এবং শেল্টার আছে কিনা, সেই প্রেক্ষিতে জামাত বলছে তাদেরকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই বিবৃতিতে বলা হচ্ছে, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে ভারতের আচরণ এবং 5 আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার যে কোনো ভূমিকার বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে আসছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির উপর হামলাকারী যেভাবে ভারতে আশ্রয় নিয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং অতি সত্ত্বর তাদের বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের জোরালো আহ্বান জানাচ্ছি। মানে জামাতের দিক থেকে কনফার্ম হচ্ছে যে শরীফ ওসমান হাদির হামলাকারীরা তারা ভারতে চলে গেছে। তবে এটাও অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপোষহীন। কোনো দেশের অখণ্ডতা নিয়ে বক্তব্যের সঙ্গে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছে। মানে ভারত ভেঙে ফেলার যে ইস্যু, সেই ইস্যুতে জামাত জড়িত না। এটা জামাতকে বোধহয় নির্বাচন সামনে রেখে পরিষ্কার করা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। তবে যে বিবৃতি আজকে তারা দিয়েছে, জামাতের এইটা ইন্ডিভিজুয়াল কথাবার্তা যেদিন 16 ডিসেম্বরে এই সমাবেশটা হলো, সেই দিন হয়ে গেলে মনে হয় আরো বেশি পরিষ্কার হতো ব্যাপারটা। বাংলাদেশ জামাত ইসলামী বরাবরই ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন, প্রতিবেশী রাষ্ট্রসমূহের সার্বভৌম আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মানে জামাত বোঝাতে চেয়েছে যে তারা ভারত ভেঙে দেওয়ার এই শব্দ, সেটার সাথে তারা একমত না। আপনারা জানেন যে গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু ঘোষণার পর একদল হামলাকারী বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে হামলা করেছে। দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার অফিসে ভাঙচুর করে, আগুন দেয়, এবং শুধু ভাঙচুর এবং আগুন নয়, পুরোপুরি লুটপাট, সম্পদ ভিতরে যা ছিল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। যার দরুন আজকে এই প্রধান দৈনিকগুলো প্রকাশ হয়নি। আমি জানি না যে শরীফ ওসমান হাদির মৃত্যুর সাথে ডেইলি স্টার কিংবা প্রথম আলোর দায় কি, দোষ কি। শুধু তাই নয়, আপনারা জানেন গতকাল রাতে বাংলাদেশের সংস্কৃতি চর্চার একটা অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানট ভবনে ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতভর দেশের বিভিন্ন স্থানে ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। বা এটাকে আন্দোলন যদি হয়, প্রতিবাদ যদি হয়, আন্দোলন এবং প্রতিবাদ তো একটা নৈতিকতার জায়গা থেকে হয়, কিন্তু লুটপাট কেন? নিউজ সম্পাদক নুরুল কবির ঘটনাস্থলে গতকাল রাতে গেলে তিনিও হেনস্থার শিকার হন। যে রাত 1টার দিকে ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের ভবনে ব্যাপক ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। হামলার পর রাত 3টার দিকে ছায়ানটের ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ভবনটিতে পরিচালিত ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। আবারও ভাঙচুর করে আগুন দেওয়া হয় আগে 2 বার গুড়িয়ে দেওয়া ধানমন্ডি 32-এ থাকা শেখ মুজিবুর রহমানের বাড়িটি। শুধু যে রাজধানীতেই এমন হামলা হয়েছে তা নয়, হামলার শিকার হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের কার্যালয়। এছাড়াও রাত 11:15টার দিকে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয় রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস। তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে সংবাদ মাধ্যমের খবর। সংবাদ মাধ্যমের বাইরেও বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে রাজধানী ঢাকায় এবং সারা বাংলাদেশে একটা ব্যাপক গতকালকে রাত থেকে তাণ্ডব। রাজধানীর অনেক এলাকায় বাসাবাড়িতে ঢুকে চুরি, হাঙ্গামা, এমন কিছু আমরা খবর পেয়েছি। সত্যিকার অর্থে বাংলাদেশ একটা চরম যুগ সন্ধিক্ষণে। এই যে ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হলো, এই ডেইলি স্টার প্রথম আলো কারা? কিংবা এই যে সম্পাদক, নিউজ সম্পাদক নুরুল কবির, বিগত আওয়ামী লীগ সরকার পতন হোক, আওয়ামী লীগ সরকারকে চান না। এই প্রথম আলো, ডেইলি স্টার কিংবা নুরুল কবিররা আওয়ামী লীগ সরকার বিরোধী ছিল। আওয়ামী লীগ সরকার তো এখন চলে গেছে। এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনের সাহসী সেনানী যদি বলেন প্রথম আলো, ডেইলি স্টার, নুরুল কবিররা, আজকে তাদের উপরে হামলা হচ্ছে। কিংবা এই যে ওসমান হাদি মারা যাওয়ার পেছনে ছায়ানটের ভূমিকা কি? ছায়ানটে কেন হামলা? এগুলো কি হচ্ছে? এগুলো কেন হচ্ছে? এর থেকে উত্তরণের উপায় কি? আজকে সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী যে কারণে 2024-এর 5 আগস্ট দেশের দায়িত্ব নিয়েছিলেন, সেনাপ্রধান দেশের দায়িত্ব নিয়েছিলেন, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে পদচ্যুত করেছিলেন সেনাবাহিনী। ছাত্র জনতাকে, কিসের ছাত্র জনতা? একটা দেশে ছাত্র জনতা, আইন শৃঙ্খলা যদি সঠিক থাকে, শক্ত থাকে, চেইন অফ কমান্ড যদি থাকে, ছাত্র জনতা কি কোনো কিছু করতে পারে? এই যে আজকেও চেইন অফ কমান্ড নেই বলে দেদারসে ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছে, দেদারসে ভবন লুট করা হচ্ছে। সেনাবাহিনী কোথায়? সেনাবাহিনী না আমাদের 24-এর 5 আগস্ট সেই সময়ের বলা হতো যে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার। মেনে নিলাম ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট সরকার তো চলে গেছে, কিন্তু আজকে সেই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আজকে কি হচ্ছে দেশে? এর দায় সম্পূর্ণ সেনাবাহিনীর। কারণ সেনাবাহিনীর সহযোগিতায়, সহায়তায় সেই সরকারটার পতন হয়েছে। পতন হয়েছে, ঠিক আছে, আমরা মুক্ত হলাম, আমরা স্বাধীন, নতুন স্বাধীনতা, নতুন স্বাধীন বাংলাদেশে। কিন্তু স্বাধীন বাংলাদেশের এই রূপ কেন? এর জবাব কে দেবে? এর দায় সেনাবাহিনীর। এর থেকে উত্তরণের এখন উপায় কি? এই যে এখন নতুন করে একটা শব্দ উঠেছে যে বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার। আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে শাহবাগে বিপ্লবী সরকারের দাবি উঠছে। বিপ্লবী সরকার হলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? বিপ্লবী সরকার কারা করবে? যাদেরকে নিয়ে বিপ্লবী সরকার করার স্বপ্ন দেখা হচ্ছে বা যারা ইন্ধন দিচ্ছে, তারা এলে কি দেশটা ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে? না, তেমনটা তো হবে না। যারা দেশ চালায়, যারা শৃঙ্খলা করে, তাদের দ্বারা ঠান্ডা হওয়া সম্ভব। এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ঐতিহাসিক দায়িত্ব আছে। আমরা অনেক সময় বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, কিন্তু দেশপ্রেমের কি দেখিয়েছে সেটি বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে বোঝে। সেনাবাহিনীর দেশপ্রেমের পরিচয়টা দেওয়ার এই মুহূর্তে সময় আছে, সুযোগ আছে। সেনাবাহিনী চাইলে দেশপ্রেমের পরিচয়টা দিতে পারে। সেনাবাহিনী এগিয়ে এসে, সেটা সামরিক শাসন নাকি সামরিক সমর্থিত 1/11-এর সময় যেমন একটি সরকার ছিল, টাইট একটা সরকার, ফখরুদ্দিন সরকার, মইনুল আহমেদ পেছন থেকে সমর্থন দিয়ে গিয়েছিল, ওরকম একটি টাইট সরকার না করলে সেটা সেনা সমর্থিত বা সেনাবাহিনীর নিজের তত্ত্বাবধানে যেভাবেই হোক না কেন, এমন একটা কিছু ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ আর ঠান্ডা করা সম্ভব হবে না। বাংলাদেশ দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যুদ্ধ থামাতে হলে সেনাবাহিনী যে মুখে মুখে দেশপ্রেমিক, এই মুখে মুখে নয়, কাজে বাস্তবে দেখাতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্ট যেভাবে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি দায়িত্ব নিন। আপনি যে সময় দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দায়িত্ব নিয়ে কাকে দিয়েছেন? ডক্টর ইউনূস তো সেই দায়িত্ব পালন করতে পারছেন না।
আবারও 1.5 বছরের মাথায় আবারও দায়িত্ব নেবার সময় এসেছে। কতবার দায়িত্ব নেবে জানি না, আমরা জানি না। আবারও দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে দেশকে ঠান্ডা করুন। এছাড়া বাংলাদেশের মানুষ বাঁচবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।